প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা থেকে পড়ব। অধ্যায়টি দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়টি অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু বাস্তবে অধ্যায়টি তেমন কঠিন নয়। কারণ এই অধ্যায়ের প্রথম দিকের বেশ কিছু অংশ আমরা প্রথম বর্ষে যে প্রথম পত্র পড়েছি অর্থনীতির, সেই অধ্যায়ের সাথে বেশ মিল আছে। প্রথম অধ্যায়ে প্রথম পত্রের আমরা পড়েছিলাম অর্থনৈতিক ব্যবস্থা। সেইখানে ছিল 4 ধরনের প্রধানত অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে রয়েছে। তার মধ্যে আমরা পড়েছিলাম সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপরে ধনতান্ত্রিক, তারপরে সমাজতান্ত্রিক আর ধনতান্ত্রিকের মিশ্রণে মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। এই ধারণাটা থেকে আমরা বেশ ভালো হেল্প পাবো এবং আজকের ক্লাসটা একদম পানির মতো সহজ মনে হবে যদি তোমরা প্রথম পত্রের ওই অংশটুকু একবার পড়ে নিয়ে এই 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 লেকচারটা শোনো। একটু পড়ে নিবা, তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আর এই অধ্যায়ের শেষের দিকে কিছু তথ্য, ডাটা, সংখ্যা আছে। বিভিন্ন বছরের বাজেটের, টাকার হিসাবের বাজেটের কিছু এরকম ডাটা আছে, সংখ্যা আছে, যেগুলো মুখস্থ করতে, মনে রাখতে যে অনেকে খুব বিপদে পড়ে যায় এরকম। আসলে সেগুলো সব আমাদেরকে পড়তে হবে না, কিছু কিছু পড়তে হবে। যেগুলো পড়তে হবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিব। ভয় পাওয়ার কিছু নেই। তোমার আগে যারা পড়েছে তারাও পেরেছে, কিন্তু সুতরাং তুমিও পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা চলে যাই, দেখি আজকের ক্লাসে আমরা কি কি পড়ব সেইটাই আমরা চলে যাই দেখি। বিস্তারিত এখানে বলে দিয়েছি যে আজকে আমরা কি পড়ব। আজকের পাঠ হচ্ছে উন্নয়ন পরিকল্পনা, বা উন্নয়ন পরিকল্পনার কিছু ধারণাও নিব আমরা। উন্নয়ন পরিকল্পনা আর নিব উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ। এই দুইটা বিষয় আজকে আমরা দেখব। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা দেখি এই 10ম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা কাকে বলে বা এই সম্পর্কিত কিছু ধারণা আমরা এখান থেকে নিতে চেষ্টা করব। দেখো, উন্নয়ন পরিকল্পনার ধারণা, কনসেপ্ট, ডেভেলপমেন্ট প্ল্যানিং। দেখো, রিডিং একটু পড়ে যেতে হবে। দেখি আমরা একটু এইখানে কিছু জিনিস আমাদের কাছে নতুন মনে হবে, এগুলো আমাদের শিখতে হবে, একটু জানতে হবে। পরিকল্পিত অর্থনীতির ধারণা বেশ পুরনো নয়। পরিকল্পিত ধারণা, পরিকল্পিত মানে কি? কোনো কিছু নিয়ম করে, নিয়ম মেনে করা। পরিকল্পনা, তুমি কি করতে চাও, জাস্ট এইরকম একটা শব্দ পরিকল্পিত, অপরিকল্পিত না। অর্থনীতির ধারণা বেশ পুরনো না, তার মানে এইটা 200-400 বছর, 1000 বছর আগের না, খুব নজিক, খুব সম্প্রতি, এই 100 বছরের মধ্যকার ধারণা। 100 বছরের আগেও অর্থনীতি বা রাষ্ট্রগুলো কোনো কাজ এইভাবে পরিকল্পনা করে গুছায়ে করতো না। এই 100 বছরের মধ্যেই এই পৃথিবীর রাষ্ট্রগুলা, দেশগুলা শুরু করেছে পরিকল্পিতভাবে কাজ করা। পরিকল্পনা করে কাজ করার অভ্যাসটা তৈরি হয়েছে 100 বছরের মধ্যে। দেখো, রাশিয়া, এখন রাশিয়া যেই রাষ্ট্র পূর্বে ছিল, এই রাশিয়ার এইখানে দেখো বলশেবিক বিপ্লব, এই শব্দগুলো আজ প্রত্যেকটা শব্দ তুমি নেট থেকেও বিস্তারিত জানতে পারবা। এই বইয়ের প্রথম পেজেরই এই অধ্যায়ের নিচেও কিছু পাদটিকা দেওয়া আছে, ওইখান থেকেও কিছু ধারণা পাবা। তো রাশিয়া বলতে বর্তমান সোভিয়েত ইউনিয়নকে বোঝায়। রাশিয়া ভেঙে আরও 16টা রাষ্ট্র আলাদা হয়ে গেছে, এবং আমরা জানতাম রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র ছিল এবং অনেক বড় জায়গা, এরিয়া নিয়ে, এবং এইটা ভেঙে 16টা রাষ্ট্র বেরিয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরেও রাশিয়ার আয়তন এখন অনেক বেশি। তাহলে দেখো, এই রাশিয়ায় বলশেবিক বিপ্লব, সাল দেওয়া আছে কত, 1971 সালের। হ্যাঁ, বিপ্লবের পূর্বে বলশেবিক বিপ্লব, সেটা হয়েছে কত, 1971 সালে। পূর্বে প্রবৃদ্ধি
প্রবৃদ্ধি মানে কি? প্রবৃদ্ধি আমরা কিন্তু প্রথম পত্রে পড়েছি। প্রবৃদ্ধি হচ্ছে জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া। একটা দেশের জাতীয় আয় বৃদ্ধি পাওয়া। জাতীয় আয় বৃদ্ধি পেলে জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা টোটাল 16 কোটি লোক ভাগ দিলে একজনের মাথায় যত টাকা বা ডলার পড়ে সেটা কিন্তু এখন আমাদের মাথাপিছু আয় কিন্তু $2064, অনেক বেশি। আমি যখন তোমাদের বয়সী ছিলাম, ইন্টারমিডিয়েট পড়তাম, তখন সেটা ছিল $250-300। এখন কিন্তু অনেক বেশি। তাহলে এই 2064 ইন্টু 16 কোটি বা 17 কোটি লোক গুণ দিলে যত টাকা, এইটাই এইরকম একটা ব্যাপার আমাদের জাতি হয়। আচ্ছা, দেখো, এই রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পূর্বে মানে এর আগে, বিপ্লবটা হয়েছে কত সালে? 1917 সালে। তার পূর্বে আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেখো, আর্থসামাজিক মানে কি? অর্থনৈতিক এবং সামাজিক। অর্থনৈতিক মানে টাকা পয়সা ইনকাম হবে, মিল ফ্যাক্টরি, এইসব ব্যাপারগুলো। আর সামাজিক বলতে হ্যাঁ, লেখাপড়া, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, এগুলো সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা, উন্নয়নের জন্য সামাজিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা কোনো দেশে প্রচলিত ছিল না। তাহলে কবে প্রচলিত ছিল না? কবে পৃথিবীতে কোনো অর্থনৈতিক পরিকল্পনা ছিল না? সেটা হলো 1917 সালের পূর্বে। 17 সালের কোন সময়ের পূর্বে? 17 সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটেছিল। এটাকে রুশ বিপ্লব বলে। এটা আমি একটু পরে বলতেছি বিস্তারিত, এইটুক বুঝায় নেই। রাশিয়ায় বলশেভিক বিপ্লব সেটা কত সালে হয়েছিল? 1917 সালে। এই বিপ্লবের পূর্বে পৃথিবীতে কোনো দেশই, এমনকি রাশিয়াও, কোনো পরিকল্পনা প্রচলিত ছিল না, মানে কোনো পরিকল্পনা এরা গ্রহণ করে নাই। আচ্ছা, দেখো, বলছে 1917 থেকে 27 সাল পর্যন্ত, এই 1917 থেকে 27 সাল, 1917 থেকে 27 সাল, এই যে একটা সময়, এই সময়টা রাশিয়ার একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, নানান বিপ্লব ঘটছে। এই বিপ্লবগুলো এত সাল পর্যন্ত ঘটেছে কিভাবে? আমি একটু তোমাদেরকে অল্প সময়ে বলি। এই যে 17 সাল বলছে, 17 সালের ফেব্রুয়ারি মাসে এইটাকে রুশ বিপ্লব বলে, বলশেভিক বিপ্লবও বলে। তাহলে এইটা তোমার 1917 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার নারী শ্রমিকরা রাস্তায় তাদের বিভিন্ন দাবি নিয়ে নেমে আসে। হ্যাঁ, ফেব্রুয়ারির কোনো একদিন। তারপরের দিনই রাশিয়ার অন্য শ্রমিকরা, পুরুষ শ্রমিকরাও এসে তাদের সাথে যোগ দেয়। এবং এই এইটা এই এই আন্দোলনটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে। এইভাবে তখন রাশিয়ায় আসলে ছিল জারতন্ত্র। জারতন্ত্র মানে রাজা, রাজা এবং প্রজা। উনি রাজা এবং বাকিরা প্রজা। রাজারা যেভাবে রাজ্য শাসন করে সেইভাবে। এবং তখন মানুষকে দাস হিসাবে ব্যবহার করা হইতো। এই একটা অবস্থা, মানুষ বঞ্চিত হইতো অধিকার থেকে। শ্রমিকরা সারাদিন খাটতো, টাকা পয়সা পাইতো না। রাজা যা বলতো, যেভাবে বলতো তাই চলতো। এই কারণেই নারীরা বঞ্চিত হইতো বেশি। আমাদের দেশেও নারী শ্রমিকরা বেশি বঞ্চিত হয়। এরকম ওই সময় এত বছর আগে আরও বেশি নারী শ্রমিকরা বেশি বঞ্চিত হইতো। তখন তারা নেমে আসে, তাদের সহযোগী হিসাবে অন্যরাও নেমে আসে। এবং এই আন্দোলনের মাধ্যমে রাশিয়ায় প্রথম এই বিপ্লবটা, রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব, এটা দুইটা অংশে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথমেই হইল, এই যারা জার ছিল, রাজা ছিল। জার মানে একটা, জার হচ্ছে একটা উপাধি, রাজাকে জার বলতো এই সময়। ঠিক আছে, এদের পতন ঘটলো। এদের পতন ঘটার পরে আবার এদের পতন ঘটলো মানে মানুষজন রাজাদেরকে, রাজত্ব, তাদের যত সব কাজ কারবার ছিল ধ্বংস করে দিল। তাহলে রাজারা চলে গেলে ক্ষমতায় কে বসবে? তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার সেইখানে সবাই মিলে বসানো হলো। সেই সরকারদের সাথেও আবার মতবিরোধ দেখা দিল। মতবিরোধ দেখা দিল রাশিয়ার দুইজন খুব বিখ্যাত মানুষ, লেনিন, মার্কস। এরা কার্ল মার্কস, লেনিন, এরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো। ওরাও এরকম, মানে ওদের হচ্ছে এরকম দেশের নানান ব্যাপারগুলোতে এরা এতই ইনভলভ। তাহলে দেখা যাচ্ছে যে যখনই এরকম জারদের পতন ঘটলো, একটা অন্তর্বর্তী সরকার আসলো, তাদের সাথেও মতবিরোধ দেখা দিল, তাদের সাথে কাজে কর্মে মিলছে না, কথায় মিলছে না। তখন এই যে বলছে বলশেভিক, বলশেভিক, আমি দুইটা নাম বলছি। একটা বলছি হচ্ছে তোমার লেনিন, লেনিন, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এই বলেছি কার্ল মার্কস। তো এই কার্ল মার্কসের সমর্থক যারা ছিল, তাদের একটা বড় অংশ বলশেভিক গ্রুপ। ওই কার্ল মার্কসের, লেনিনের কথা বলছি না, বলছি কার্ল মার্কসের কথা। কার্ল মার্কসের যারা অনুসারী ছিল, এরা দুইটা ভাগে বিভক্ত হচ্ছে।
প্রধান ভাগটা ছিল, না ভাগটাকে বলা হতো বলশেবিক, আরেকটা ছিল মেনশেবিক, ময়াকার মেনশেবিক, এইখানে নাই, তোমরা যদি নেটে সার্চ দাও বলশেবিক কি তাহলে ওইখানে পেয়ে যাবা। তাহলে বলশেবিক এবং মেনশেবিক, এই বলশেবিক অংশে বেশি সংখ্যক ইয়েরা ছিল, তোমার মার্ক্সবাদীরা ছিল। এরা কি করলো, এই এই যাদের অন্তর্বর্তী ক্ষমতা ছিল এদের সাথে, এদের কাছ থেকে আবার ক্ষমতা এরা গ্রহণ করে নিল। এদের সাথে এদের সাথে বনিবনা হচ্ছে না বলে আরেক বিপ্লবের মাধ্যমে, দ্বিতীয় বিপ্লব ওই অল্প সময়ের মধ্যেই ঘটেছে, হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তারা হলো এই ক্ষমতা আবার এরকম গ্রহণ করে নিল, সেইটাই বলছে। তাহলে দেখো, এবং এইভাবে চলতে লাগলো, দেখা গেল যে 1917 সাল পর্যন্ত, 17 সাল এরকম এগুলা নিয়ে, 17 থেকে তোমার 22 পর্যন্ত এরকম ওই দেশে এগুলা নিয়ে নানান রকমের যুদ্ধ, গৃহযুদ্ধ, এ ওকে মারে ও ওকে মারে, এই ব্যাপারগুলো ঘটতে লাগলো এবং এইটা শেষমেশ চলতে লাগলো 1927 সাল পর্যন্ত এই অস্থিতিশীল অবস্থা। দেখো 27 সাল সে পর্যন্ত সে দেশে যুদ্ধ অবস্থা, সাম্যবাদ, যুদ্ধ চলতে লাগলো নানান রকমের, এবং এর মধ্যে এরা হচ্ছে যুদ্ধ অবস্থা, এই সময়টাকে যুদ্ধ অবস্থা সাম্যবাদ বলতেছে, ওয়ার কমিউনিজম। এইটার তুমি এই বইয়ের নিচে, তোমার নিচে দেখবা পাদটিকায় লেখা আছে ওয়ার কমিউনিজম, ওইখানে একটু পড়ে নিবা। আর রুশ বিপ্লব সম্পর্কে তুমি অনেক বেশি জানতে পারবা, নেট থেকে তুমি এগুলো সার্চ দিয়ে দেখে নিবা, তাহলে তোমার ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা আমাদের পড়ার বিষয় না, কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয়, তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবা। নতুন অর্থনৈতিক কর্মপন্থা, নতুন ইকোনমিক পলিসি, নিউ ইকোনমিক পলিসি পরীক্ষামূলক স্তর অতিক্রম করে। এর মধ্যে পরীক্ষামূলক স্তর বলতে এই যে বলশেবিকরা ক্ষমতা দখল করলো, দখল করে এই দেশটাকে কিভাবে আগায় নিয়ে যাবে এই সম্পর্কে তারা কিছু পরিকল্পনা করলো, সেটা যাচাই বাছাই করলো, মাঠে কিছু ইমপ্লিমেন্ট করে দেখলো যে এটা আসলে খুব ভালো কাজ করছে। অর্থাৎ এই যে আমি বলছি বলশেবিকরা যে ভারপ্রাপ্ত বা তৎকালীন আপৎকালীন যারা ক্ষমতায় ছিল ওদেরকে সরায় দিয়ে যে ক্ষমতা দখল করলো, তারপরেই 27 সাল পর্যন্ত দীর্ঘ সময়, 17 থেকে 27, এই সময়ের মধ্যে এরা দেশকে কিভাবে আগায় নিয়ে যাবে তারা কিছু চিন্তা ভাবনা করলো, চিন্তা মন থেকে মাথায় আসলো, তারা এগুলো কাগজে লিখলো এবং এইটা আবার মাঠে যেয়ে কাজ এগুলা বাস্তবায়ন করে দেখতে লাগলো যে কি হয়, কাজ হয় কিনা, এবং দেখলো যে এই যে এরা এর পরীক্ষামূলক স্তর অতিক্রম করে। ঠিক আছে, এই জায়গাটায় আমরা দেখলাম। তাহলে এইখানে অনেকটুকু কথা বললাম, এগুলো তোমরা একটু দেখবা, মনে রাখতে চেষ্টা করবা। এরপর আমরা দেখি, আচ্ছা, পরীক্ষামূলক কাজ করছে এরা, পরীক্ষামূলক করার পর কি করছে, 1928 সালে সোভিয়েত ইউনিয়নের সর্বপ্রথম, হ্যাঁ ওরা তো ক্ষমতায় নিল, নিয়ে এগুলা ছোট পরিসরে পরিকল্পনা করলো, করে মাঠে বাস্তবায়ন করে দেখলো যে হ্যাঁ এটা ভালো কাজ করছে। ওরা মাঠে কাজ করছে মানে কি, ওরা যেইভাবে কাজটা করতে চায় যে আমরা এইভাবে এই কাজগুলা করব, ওদের এই যে আইডিয়াটা ভালো কাজে দিচ্ছে, এইটা ওরা দেখছে। এবং ওরা দেখো 1928 সালে কি করছে, 1928 সালে সোভিয়েত ইউনিয়নে প্রথম হচ্ছে এইরকম ওরা কি করলো, তোমার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সর্বপ্রথম পঞ্চবার্ষিক মানে কি 5 বছর মেয়াদে এই যা কাজ করবে তার একটা মেয়াদ, এই 5 বছরের মেয়াদের এই কাজগুলো ওরা কমপ্লিট করবে, এরকম একটা প্রথমেই বছরের শুরুতেই ওরা একটা প্ল্যান করে নেয় যে এই কাজগুলো আমরা 5 বছরের মধ্যে করব, এই রকমের অর্থ ব্যয় হবে, এই ধরনের অবকাঠামো হবে, বিস্তারিত এরকম একটা পরিকল্পনা, নীল নকশা প্রস্তুত করে। পরিকল্পনাকে নীল নকশা বা ব্লু প্রিন্ট বলে। ব্লু প্রিন্ট মানে হচ্ছে যেটা মনে আসে সেটা মগজে যায়, মগজ থেকে কাগজে যায়, এই যে ব্যাপারটাকে, এইটাকে বলছে ব্লু প্রিন্ট বা নীল নকশা। ঠিক আছে, দেখো, এবং 1928 সাল থেকে প্রচলিত অর্থে, দেখো প্রচলিত অর্থে ব্যবহৃত পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয়। দেখো তাই বলছে। তাহলে কত সাল থেকে পরিকল্পনা শব্দটা প্রথম ব্যবহৃত হয়, 1928 সাল থেকেই এই যে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয় বা পরিকল্পনা শব্দটি ব্যবহৃত হয়। এর আগে কোনো দেশ কখনো, এমনকি রাশিয়াও ব্যবহার করতো না। রাশিয়ার তো জারতন্ত্রের পতনের পর এটা সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছে এরকম। ঠিক আছে, তারপরে বলছে এরপর কি হয় দেখি, এর এরপর এ ধারণা ধনতন্ত্র মিশ্র অর্থনীতিতে বিকাশ লাভ করে। ধনতন্ত্র কি,
আমরা জানি যে এইখানে গণতন্ত্রের বৈশিষ্ট্য পড়ছিলাম, আমরা সংজ্ঞাও পড়ছিলাম গণতন্ত্র, যেখানে হচ্ছে জনগণের স্বাধীনতা থাকে এবং হচ্ছে সব কিছুর মালিক হয় জনগণ, সরকার কোনো কিছুর মালিক থাকে না। অর্থাৎ মিল, ফ্যাক্টরি, কল কারখানা, জমি জমা, উৎপাদনের যত উপকরণ, ভূমি, শ্রম, মূলধন সব কিছুর মালিক থাকে জনগণ। এটা তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমি বলছি, ওইখানে পড়ে নিবা, তাহলে আবার ভালো করে মনে পড়ে যাবে। মিশ্র মিশ্র অর্থনীতি কি? যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটা মিলায়া আমাদের দেশে কিন্তু মিশ্র অর্থব্যবস্থা আছে। সমাজতন্ত্রটা কি তবু আরেকবার বলে নেই, যে এখানে সব কিছুর মালিকানা সরকারের থাকে, জনগণের কোনো মালিকানা থাকে না। সব ভূমি, শ্রমিক, মিল কারখানা সব কিছুর মালিক কে থাকে? থাকে হচ্ছে সরকার। আর আমাদের দেশে কিছু সরকারেরও মিল ফ্যাক্টরি আছে, কিছু ব্যক্তিরও আছে। এই জন্য এই দুই ধরনের আছে বলে, কিছু সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি আছে। এই যে দুই ধরনের আছে, বেসরকারিগুলা ধনতন্ত্রকে ধারণ করে, সরকারিগুলাকে সমাজতন্ত্রকে। এই দুইটা মিলায়া হয় হচ্ছে মিশ্র। আচ্ছা, বলছে এই যে রাশিয়া ভেঙে যে তোমার সোভিয়েত ইউনিয়ন আসলো, তারা 1928 সালে প্রথম পরিকল্পনা শব্দটা ব্যবহার করলো এবং পরিকল্পনা করে কাজ করা শুরু করলো। এইটা পরে পরক্ষণেই অন্যান্য অর্থনীতির দেশ, যারা ধনতন্ত্রে বিশ্বাসী, যারা মিশ্র অর্থনীতিতে বিশ্বাসী, ওই সব দেশেও এটা ছড়ায় পড়লো। হ্যাঁ, বিস্তার লাভ করলো, বিকাশ লাভ করলো বা ছড়ায় পড়লো, সেটাই বলছে। আচ্ছা দেখি, তাহলে আমরা একটু দেখি, এক কথায় দেখি যে পরিকল্পনা কাকে বলে। দেখো, যে কোনো অর্থনীতির দেখো যে কোনো অর্থনীতি বা তার কোনো অংশের উন্নয়ন নির্দেশক নীল নকশা। যে কোনো অর্থনীতি বলতে তুমি কি বুঝো? যে কোনো অর্থনীতি বলতে সমাজতন্ত্র, ধনতন্ত্র, আমরা পড়ছি মিশ্র, পড়ছি ইসলামী, এই ব্যাপারগুলো এইরকম যে কোনো অর্থনীতির দেশে, হ্যাঁ, অর্থনীতির বা তার কোনো অংশে, সেই পুরো দেশ না, দেশের কোনো অংশে, কোনো সেক্টরও হইতে পারে। যেমন আমাদের কোনো সেক্টর, রেল পুরোটাই সরকারি, রেল পুরোটাই সরকারি। আবার তুমি বাসে সরকারিও আছে, বেসরকারিও আছে। তাহলে এরকম কোনো একটা সেক্টরে অংশে উন্নয়ন নির্দেশনার নীল নকশা প্রণয়ন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সম্ভাব্য বাস্তবায়নই পরিকল্পনা। যেমন আমাদের রেলের উন্নয়ন কিভাবে হবে? দেখো, অর্থনীতি কোনো অংশ বলতে যদি আমরা রেলটাকে ধরি, এর এর জন্য নীল নকশা প্রণয়ন। দেখো, সরকার অনেক, হ্যাঁ, ডাবল লাইন করতেছে, নতুন নতুন বগি ইঞ্জিন আনতেছে, হ্যাঁ, এই ধরনের বলতেছে বুলেট ট্রেন আনবে, এই ধরনের, হ্যাঁ, নীল নকশা কিভাবে কাজটা করবে, হ্যাঁ, কত দিনে করবে, টাকা কোত্থেকে আসবে, এই যে ব্যাপারগুলো, এগুলো প্রথমে মনে আসে, মাথায় আসে, তারপরে লেখে, তারপরে এইগুলা প্রণয়ন করে। হ্যাঁ, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার বাস্তবায়ন, অর্থাৎ এইটা শুধু পরিকল্পনা কাগজে করেই না, এইটা বাস্তবায়ন করা, ওই জিনিসটা রেলের রাস্তা করা, বগি আনা, ইঞ্জিন আনা, তারপরে তোমার হচ্ছে লোক নিয়োগ দেওয়া, তারপরে হচ্ছে তোমার স্টেশন করা, এই ব্যাপারগুলো এটা বাস্তবায়ন করাও, হ্যাঁ, বাস্তবায়ন করা। এবং এই বাস্তবায়ন করেই শেষ নেই, এরপরে এটা কিভাবে মেইনটেনেন্স করবে, কিভাবে এটা তোমার দেখভাল করবে, সেই বিষয়গুলো সব কিছুর সমন্বয় হচ্ছে পরিকল্পনা। তাহলে আমরা এখান থেকে পরিকল্পনার বিষয়টা জানলাম। পরিকল্পনার নিচে আরও অনেকগুলো সংজ্ঞা আছে, তাহলে তোমরা পরিকল্পনার এই সংজ্ঞাটা পড়তে পারো। আর উপরের এই তথ্যগুলো তোমরা একটু পড়বা, যে প্রথম কখন পরিকল্পনা শব্দ, হ্যাঁ, 28 সালে 1900 ব্যবহৃত হয়। এরপরে তোমরা দেখো ডিকেনসনের সংজ্ঞা আছে, হ্যাঁ, বারবারা উটনের সংজ্ঞা আছে, এগুলা হায়েকের সংজ্ঞা আছে, এগুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা। হ্যাঁ, ডাল্টনের সংজ্ঞা আছে, লর্ড উইনের সংজ্ঞা আছে, এরকম অনেক সংজ্ঞা আছে। সব সংজ্ঞার প্রেক্ষিতে নিচে দেখো কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, এগুলো একটু দেখে নিবা। কোনো শব্দের সমস্যা থাকলে আমাকে কমেন্টে বললে আমি সেগুলো একটু বলে দিতে চেষ্টা করবো। দেখো, সব সংজ্ঞার প্রেক্ষিতে পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য পেয়েছে। 1 নম্বর বলছে সুনির্দিষ্ট কাঠামোর আওতায় লক্ষ্য। লক্ষ্য, হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করে আমি যে কোনো সেক্টরের উন্নয়নের চিন্তা করতে পারি। ট্রেনের উন্নয়ন করতে চাই, কোনো একটা লক্ষ্য আছে আমাদের, যে 64 জেলাকে নেটওয়ার্কে আনা, ঢাকার থেকে চিটাগাং বুলেট ট্রেন 1 ঘন্টায় যাওয়া, বা ময়মনসিংহে ডাবল লাইন করা, এইখান থেকে জামালপুরে ডাবল লাইন করা, অল্প সময়ে যাওয়া আসা, একটা লক্ষ্য নির্ধারণ করা, বেশিরভাগ মানুষকে ট্রেনের সাপোর্ট দেওয়া। তারপরে উৎপাদন স্তর, হ্যাঁ, এইরকম যদি আমরা তোমার উৎপাদন ক্ষেত্রে যাই, তাহলে উৎপাদন স্তর, যে আমরা ধানের উৎপাদনটাকে কোন স্তরে নিয়ে যেতে চাই,
প্রতি বিঘাতে কেমন কত মণ ধান হবে, এক সময় 10 মণ 15 মণ হইতো, এখন 30 মণ 40 মণ হয়, বা আমরা এটাকে আরও কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, উন্নয়নের কোন স্তরে, শুধু ধান উৎপাদন না, নিড়ানি কাটা এগুলাতে যে যান্ত্রিকীকরণ, এগুলাকে আমরা কোন স্তরে কোন লেভেলে দেখতে চাই, কতটা ভালো অবস্থানে দেখতে চাই। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু এই ক্ষেত্রে বেশ উন্নয়ন হয়েছে, এই করোনার কারণে বিভিন্ন যন্ত্রপাতি ধান কাটা রোপণে ব্যবহৃত হচ্ছে। তারপরে উন্নয়ন পর্যায়, উন্নয়ন স্তর ও পর্যায় নির্ধারণ, হ্যাঁ আমরা আমাদের দেশটাকে কোন পর্যায়ে স্তরে নিয়ে যেতে চাই সেই বিষয়টাই পুরোটাই একই জিনিস আমি বলে ফেললাম। তারপরে তুমি দেখো পরে বলছে কি 2 নম্বরে, হ্যাঁ তুলনামূলকভাবে 2 নম্বরে বলছে কত স্বল্প সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব, রূপরেখা প্রণয়ন। অর্থাৎ এই যে আমরা বড় বড় প্রকল্প নিচ্ছি, পদ্মা সেতু, তারপরে ময়মনসিংহ, যদি আমরা জামালপুর ঢাকা রেল রাস্তা ডাবল লেন করার জন্য নেই, এগুলো কত দিনে কত দ্রুত করা যাবে, কি কি করলে এটা দ্রুত সময়ে করা যাবে। যেমন পদ্মা সেতু অল্প দিনেই কিন্তু করে ফেলছে, দেখো কি কি কাজ করলে, কি কি উদ্যোগ, কি কি ব্যবস্থা নিলে দ্রুত করা যাবে সেই বিষয়গুলা। তারপরে বলছে তুলনামূলক সর্বোচ্চ লাভজনক প্রকল্প। হ্যাঁ সরকারের মাথায় অনেক আইডিয়া থাকতে পারে যে এই অনেক প্রকল্প থাকতে পারে, ট্রেনে করবে বিনিয়োগ, না বাসে করবে, পদ্মা সেতুতে করবে, না কোন কাজে করবে, হ্যাঁ নাকি স্কুল কলেজের জন্য করবে, এরকম শত শত আইডিয়া থাকতে পারে প্রকল্প পরিকল্পনা। তার মধ্যে কোনটা করলে জাতির সর্বোচ্চ লাভ হবে। অর্থাৎ আমরা যে প্রথম পত্রে পড়েছিলাম নির্বাচন, অনেকগুলো অভাব, অনেকগুলো প্রয়োজনের মধ্যে গুরুত্ব অনুযায়ী 1 2 3 করা, হ্যাঁ নির্বাচন করা, ঠিক করা, সেই রকম ব্যাপারটা এইখানে বলছে। তুলনামূলক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে হবে। সহজলভ্য, হ্যাঁ মানসম্পন্ন উপকরণ, তুলনামূলক দক্ষ এবং স্বল্পব্যয়ী উৎপাদন কৌশল। হ্যাঁ সহজলভ্য মানসম্পন্ন উপকরণ তো অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো টেকসই হবে না। এবং স্বল্প ব্যয় হবে কোন কৌশলে উৎপাদন করলে, সেইটা এখানে বলছে। এগুলো পরিকল্পনার সময় খেয়াল রাখতে হয়। সুনির্দিষ্ট, নিশ্চিত ও পর্যাপ্ত অভ্যন্তরীণ বৈদেশিক অর্থায়নের উৎস, হ্যাঁ টাকা কোত্থেকে আসবে। তোমরা জানো পদ্মা সেতু করার সময় আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, জাপানি প্রতিষ্ঠান জাইকা, বিশ্ব ব্যাংক এরা ঋণ দেওয়ার কথা, পরে দুর্নীতির কথা বলে এরা সটকে পড়লো, সরে গেল। পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এটা আমাদের নিজেদের অর্থেই হবে, সেটাই কিন্তু হয়েছে। তাহলে পরিকল্পনা প্রণয়ন করলো, বাস্তবায়নের আগেই কিন্তু অর্থের উৎসটা নিশ্চিত হইতে হবে, কোথা থেকে অর্থটা আসবে। এটা এক এক দেশে এক এক রকম, এক এক অর্থ ব্যবস্থায় এক এক রকমভাবে অর্থটা আসে, হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। যেমন সমাজতন্ত্রে ধান পাট যা উৎপাদন হয়, তারপরে মিল ফ্যাক্টরিতে যা উৎপাদন হয়, প্লেন গাড়ি যা উৎপাদন হয়, সব কিন্তু সরকারের, বিক্রি করে সরকার টাকা পায়। আর আমাদের মতো ধনতান্ত্রিক বা মিশ্র ব্যবস্থায় সব কিছু মানুষ উৎপাদন করে, সরকার এখান থেকে ট্যাক্সের মাধ্যমে আয় করে, সেই টাকা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন প্রণয়ন করে, পদ্মা সেতু করবে, যমুনা সেতু করবে, রেল ব্রিজ করবে, যাই করুক করবে। হ্যাঁ এর কিন্তু আয়ের জায়গাটা, সিস্টেমটা কিন্তু ভিন্ন। এই জন্য দুই সরকারকে চিন্তা করে, হ্যাঁ সমাজতন্ত্রে সরকারের হাতেই টাকা থাকে, আর ধনতন্ত্রে বা মিশ্রতে বা মার্কেট থেকে মানুষের কাছ থেকে আয় কর ট্যাক্সের মাধ্যমে সরকার টাকা নিবে, সেই টাকার ভিত্তিতে পরিকল্পনা করবে। বিষয়গুলো এরকম। ত্রুটি বিচ্যুতি নির্ধারণ পূর্বক, হ্যাঁ দেখো নির্ধারণপূর্বক প্রয়োজনীয় সংশোধন, হ্যাঁ ভুলভ্রান্তি হইতেই পারে। এই যে পদ্মা সেতুর যেইভাবে পরিকল্পনাটা করছিল, 22টা পিলারে দেখা গেল যে সেইভাবে আর করা যাচ্ছে না, কারণ মাটির তলদেশটা অনেক নরম। তখন কিন্তু সেইখানে তোমার 6টা করে এরকম নিচে হচ্ছে পাইলিং করার কথা ছিল, সেটা পরিবর্তন করে 7টা করা হইলো। পাইলিংগুলো যেইভাবে নিচের দিকে খাড়া না দিয়ে একটু কাত করে শোয়া দেওয়া হলো, নানান রকমের পরিবর্তন কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, এই যে পরিবর্তনগুলা, এইটার সুযোগ থাকতে হবে। নয়তো পরিকল্পনা কিন্তু, যদি এইটার সুযোগ না থাকতো যে না এইভাবে তো করা যাবে না, তাহলে কিন্তু পদ্মা সেতু অর্ধেক করে বসে থাকতো, এটা আর করা যেত না। তাহলে এইগুলা হচ্ছে পরিকল্পনা গ্রহণের সময় এই বিষয়গুলা, উত্তম পরিকল্পনার সময় দেখো উত্তম পরিকল্পনা গ্রহণে এই বিষয়গুলো পর্যালোচনা, এইগুলা মাথায় রাখতে হয়। তাহলে আমরা জানলাম পরিকল্পনা কি, পরিকল্পনার বৈশিষ্ট্য জানলাম। হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম, এবং পরিকল্পনা প্রথম কখন আসছে, এই পৃথিবীতে কোন দেশগুলো ব্যবহার করছে, এবং কিভাবে এই পরিকল্পনা আসার আগে রাশিয়ায় কি কি ঘটনা ঘটছে, কারা ক্ষমতা নিচ্ছে, তারপর কিভাবে এই পরিকল্পনাগুলো শুরু হয়েছে, এই বিষয়গুলো আমরা এখানে জানলাম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরের বিষয়টাতে যাই। পরের বিষয়টা দেখি কি আছে। হ্যাঁ পরের বিষয়টা আছে, দেখি আমরা পরের বিষয়টা আছে হলো উন্নয়ন,
উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ। পরের বিষয়টা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ। সেইটা আমরা একটু দেখব। উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ কি আছে দেখি। উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ, সোজা কথা এইটুকু আমি পরে আসতেছি। এইখানে দেখো উন্নয়ন পরিকল্পনার কয়টা প্রকারভেদ, 4টা বলছে। একটা বলছে সম্পদের বন্টন প্রেক্ষিতে, আরেকটা বলছে কার্যাবলীর পরিধির প্রেক্ষিতে, আরেকটা বলছে অঞ্চল ভিত্তিক, আরেকটা বলছে সময়ের প্রেক্ষিতে। আজকে আমরা শুধু এইটা পড়বো, একটা পড়বো, এইটা পড়বো আজকে আমরা, সম্পদ বন্টনের প্রেক্ষিতে। হ্যাঁ, এইখানে দেখো কিছু কথা বলছে। নির্দেশ ভিত্তিক সমাজতান্ত্রিক পরিকল্পনা, পুঁজিবাদী পরিকল্পনা, কেন্দ্রীয় বিকেন্দ্রিক পরিকল্পনা, কাঠামোগত অর্থনৈতিক পরিকল্পনা, সার্বিক আংশিক পরিকল্পনা, স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পরিকল্পনা। এখানে 10 রকমের পরিকল্পনা আছে। এই 10 রকমের পরিকল্পনাই এইখানের এই 4টার মধ্যে কোনোটার মধ্যেই সবগুলা পড়ে যায়। হ্যাঁ, এই 10 প্রকারের পরিকল্পনাই এই হয় এইটায় না এইটায় না এইটায় না এইটায়, এগুলার একটার না একটার মধ্যে এগুলা ঢুকে যাচ্ছে। তবু আমরা আরেকটু জিনিস পড়ে নিই। বিশ্বে সব দেশেই পরিকল্পনা গ্রহণ করা আবশ্যকীয় বিষয়। বিশ্বের সব দেশেই এখন পরিকল্পনা গ্রহণ করে, কারণ পরিকল্পনা করে কাজটা করলে সুবিধা হয়। হ্যাঁ, নয়তো অসুবিধায় পড়তে। ধরো কোনো বিয়ের অনুষ্ঠান তোমার বাড়িতে, তুমি কোনো আগের থেকেই কিন্তু পরিকল্পনা করো কয়জনকে দাওয়াত দিবা, কয়জনকে খাওয়াবা, তাহলে কতটা মুরগি কিনতে হবে, কতটা রোস্ট করতে হবে, নাকি বাজারে যেয়ে মুরগি কিনে আইনা পরে তুমি আগে কিনাই না, বাজার সদাই চাল ডাল মাংস টাংস কিনাই না, পরে বাসায় বসো যে হিসাব করতে কয়জনকে দাওয়াত দিব, কয়জনকে খাওয়াবো। তাহলে এইভাবে হলে তো পরে জিহ্বায় কামড় দিতে হবে। হায় আল্লাহ, মানুষ খাওয়াবো 1200, বাজার করছি 400 লোকের, বা মানুষ খাওয়াবো 400, বাজার করছি 1200 লোকের। এই যে দেখো অপচয় হয়, সমস্যা হইতে পারে। কিন্তু এই বিষয়গুলোর জন্যই আগে এই পরিকল্পনা এখন সব দেশ নেয় যে এইটা করাই ভালো। এই কারণে বর্তমান যুগকে পরিকল্পনার যুগ বলা হয়। এটা কিন্তু একটা এমসিকিউ আসতে হবে। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? মারামারি কাটাকাটির যুগ, হ্যাঁ, টাকার যুগ, পরিকল্পনার যুগ। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক পরিকল্পনা বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন দেশে, এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হয়। অর্থনৈতিক ব্যবস্থা মানে কি? আমরা বলছিলাম 4 ধরনের: সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, মিশ্র, ইসলামী। যেই দেশে যেরকম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, দেশ কিন্তু সমাজতান্ত্রিক পরিকল্পনা নেয় না, ওই বৈশিষ্ট্যকে ধারণ করে না। ওরা ইসলামী, সুদ থাকবে না, হ্যাঁ, ব্যাংকিংয়েও এইরকম ব্যবস্থা থাকবে। ধনতন্ত্রে এক রকমের, মিশ্রে আরেক রকমের। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই জানি যে এক এক দেশের বৈশিষ্ট্য এক এক রকম, এবং ওরা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই যে এখানে 10 রকমের পরিকল্পনা আছে, সেই রকমের পরিকল্পনা গ্রহণ করে। তুমি চিন্তা করো, একটি সমাজতান্ত্রিক দেশ কিন্তু সে কিন্তু তোমার পুঁজিবাদী পরিকল্পনা গ্রহণ করবে না, সে সমাজতান্ত্রিক গ্রহণ করবে। আবার আমরা জানি সমাজতন্ত্র মানেই হচ্ছে কেন্দ্রীয়ভাবে সরকার সব নিয়ন্ত্রণ করে। তাহলে এই সমাজতান্ত্রিক মানেই হচ্ছে এই কেন্দ্রীয়। সমাজতান্ত্রিক মানেই কি? তাহলে কেন্দ্রীয়। হ্যাঁ, আর এই পরে তাহলে আমরা বলতে পারি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র সমাজতান্ত্রিক পরিকল্পনা গ্রহণ করবে, ধনতান্ত্রিক ধনতান্ত্রিক। এবং এই সমাজতান্ত্রিক যেহেতু কেন্দ্রীয়ভাবে সরকার পরিকল্পনা গ্রহণ করে, এটাকে আবার পরিকল্পনা তোমার কেন্দ্রীয় পরিকল্পনা বলে। তাহলে আমরা দেখি 4 রকমের ব্যাপার আমরা বলছি, 4 রকমের ভাগ। এর মধ্যে আজকে আমরা একটা পড়ব। এইটা নিয়ে আমরা একটু নিচের দিকে দেখি। খুব সহজ জিনিস, খুবই সহজ। দেখো, 1 নম্বরে বলছে সম্পদের বন্টনের প্রেক্ষিতে, ওই বেসড অন অ্যালোকেশন অফ রিসোর্স অ্যালোকেশনের উপর ভিত্তি করে। তাহলে এইটার উপর ভিত্তি করে দেখো বলছে নির্দেশ ভিত্তিক বা সমাজতান্ত্রিক পরিকল্পনা। কয়েক ভাগে ভাগ করে, এর একটা হচ্ছে নির্দেশ ভিত্তিক বা সমাজতান্ত্রিক। এইটার অনেকগুলা নাম, সবগুলা নাম মনে রাখতে হবে কিন্তু, কারণ পরীক্ষায় তুমি পড়ে যাবা নির্দেশমূলক, সমাজতান্ত্রিক দিয়ে দিল আরেকটা নামে, তখন কিন্তু তুমি বিপদে পড়বা, জানবা না। এখন নির্দেশ ভিত্তিক পরিকল্পনা বলে, সমাজতান্ত্রিক পরিকল্পনা বলে, এর আরেক নাম বলে কেন্দ্রীয় পরিকল্পনা। তাহলে উপরেই আমরা পড়ছিলাম সমাজতান্ত্রিক আর কেন্দ্রীয় পরিকল্পনা, এখানে আরেকটা জানলাম নির্দেশমূলক। এটা কিন্তু প্রথম পত্রে আমরা পড়ছিলাম, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এইরকম পড়ছিলাম। তাহলে 3টা শব্দ, নির্দেশভিত্তিক, সমাজতান্ত্রিক আর কেন্দ্রীয় পরিকল্পনা, এই জিনিসটা আমরা জানলাম। তাহলে সমাজতান্ত্রিক মানেই কি? আমরা প্রথম পত্রে পড়েছিলাম যে সব উপকরণের মালিক সরকার, ব্যক্তি কোনো কিছুর মালিক না। মিল, ফ্যাক্টরি, জমি জমা সব কিছুর মালিক হচ্ছে সরকার। জমির মালিক সরকার, এবং সমবায়ের ভিত্তিতে সবাই সেখানে চাষাবাদ করবে, এবং যার যার যোগ্যতা অনুযায়ী, গুণ অনুযায়ী সবাই কিন্তু বেতন পাবে। এবং বলছিলাম যে
চাল ডাল সাবান সবাই রেশন কার্ডের মতো নির্দিষ্ট পরিমাণ করে পাবে এবং যার যা বেতন আছে সেই অনুপাতে কিন্তু তারা সেটা নিতে পারবে, কিনতে পারবে। এইভাবে প্রত্যেকের নামে কিন্তু বণ্টিত হবে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বণ্টিত হবে কে কী পরিমাণ ভোগ করবে। যে হয়তো শ্রমিক সে হয়তো কম ভোগ করবে, যে একটু ভালো যোগ্যতা সম্পন্ন লোক সে হয়তো একটু বেশি ভোগ করবে, অথবা দেখা গেল সে একটু ভালো মানেরটা ভোগ করবে, আর যে শ্রমিক সে হয়তো একটু কম মানেরটা ভোগ করবে। এরকম বিষয়গুলো থাকতে পারে, পার্থক্যটা যোগ্যতা গুণের মাধ্যমে পার্থক্য হবে এদের মধ্যে। অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী যা পায় একজন শ্রমিক তা পাবে না, দুইজনের যোগ্যতার পার্থক্যের কারণে বেশি কম পাবে। তাহলে দেখো পরে বলছে এইরূপ পরিকল্পনায় সমাজতান্ত্রিক দেশসমূহে প্রণয়ন করা হয়। তাহলে সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা একটু উপরে এটা আলাপ করছি। এই পরিকল্পনা অবাধ বাজার প্রক্রিয়াকে প্রশ্রয় দেওয়া হয় না। অবাধ বাজার প্রক্রিয়া কি? অবাধ বাজার বা দাম প্রক্রিয়া হচ্ছে যেখানে চাহিদা ও যোগানের মাধ্যমে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়, সেটাকে বলে অবাধ দাম প্রক্রিয়া। এটা আমাদের দেশে হয়, গণতন্ত্রে হয়। কিন্তু সমাজতন্ত্রে সব সরকার উৎপাদন করে, সরকারের নির্দিষ্ট কোম্পানিতে সাবান উৎপাদন হবে, সব কিছু চাল ডাল উৎপাদন হবে নির্দিষ্ট দোকান থেকে, সবাই নির্দিষ্ট দামে যার যার জন্য যতটুকু অ্যালটমেন্ট আছে অতটুকুই কিনতে পারবে, বেশি কিনতেও পারবে না। এবং দোকানদারও কিন্তু তার আন্ডারে কতজন লোক আছে সেই অনুপাতে বরাদ্দ পাবে, প্রত্যেকের নামে কি পরিমাণ কতটা পাবে এগুলো সব নির্দিষ্ট করা থাকবে। সেই ইচ্ছা করলেই একজনেরটা আরেকজনের কাছে বিক্রি করতে পারবে না। তাহলে যারটা বিক্রি করবে সে এসে যখন না পাবে তখন কিন্তু সে তাকে ধরবে এবং কমপ্লেন দিলে কিন্তু তার চরম শাস্তি হবে, ভোগ করতে হবে। ব্যাপারগুলা খুব কিন্তু মানে কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। নির্দেশভিত্তিক পরিকল্পনার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, সাফল্যের সম্ভাবনা অর্থাৎ এইখানে এই যে আমাদের দেশে পেঁয়াজ নিয়ে কেলেঙ্কারি হইলো, এত দাম বাড়ায় দিলে, এরকম কোনো ব্যাপার নাই, দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। সরকার যার জন্য যতটুকু বরাদ্দ রাখবে এবং যেই দামে বলবে এইভাবেই সে পেয়ে যাবে। তারপরে দেখো দেশের সকল সম্পদ উৎপাদনের উপকরণ রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত থাকায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক সরাসরি সম্পদ সংগ্রহ করা, ফলে সময় বা অর্থের কোনো প্রকার অপচয় হয় না। আমরা বলছিলাম উপকরণ, ভূমি, শ্রম, মূলধন সব কিছুর মালিক সরকার, এইগুলাই বলছে রাষ্ট্রীয় মালিকানা, এবং সব কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদিত দ্রব্য সব কিছুর মালিকানা সরকারেরই হয়। তাহলে বলছে তবে নির্দেশভিত্তিক পরিকল্পনার অসুবিধা হলো এখানে ভোক্তা ও উৎপাদনকারী কোনো প্রকার স্বাধীনতা নাই। হ্যাঁ, তোমার যত ইচ্ছা এই দেশে বসে আপেল কমলা কিনে খাইতেছ, তুমি কিন্তু এই সমাজতান্ত্রিক দেশে এলে সেটা পারতা না। তোমার জন্য যতটুকু তরমুজ যেই কয়টা আপেল কমলা বরাদ্দ ওই কয়টাই তুমি কিনতে পারবা। হ্যাঁ, তুমি অডেল টাকারও মালিক হইতে পারবে না, কারণ তুমি তো নিজে কোনো মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবে না, অডেল টাকার মালিক হইবা কোত্থেকে? সুতরাং সব কিছুই একটা সুসমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এইগুলা খুব বেশি পড়বো না, কারণ এগুলো আমরা প্রথম পত্রে প্রথম বর্ষে পড়েছি। তাইলে হ্যাঁ বলছে সর্বাবস্থায় বেসরকারি উদ্যোগের ভূমিকা শূন্য। বেসরকারি উদ্যোক্তা বা কেউ দোকান দিবে বা কেউ মিল ফ্যাক্টরি করবে এরকম কোনো সুযোগ নেই। আমলাতান্ত্রিক মনোভাব, আমলাতান্ত্রিক মানে সরকারের লোকজন যা বলবে যেইভাবে বলবে সেইভাবে। চাহিদা যোগানের অসঙ্গতি, মানুষ কারো খাইতে মন চায় অনেক বেশি কিন্তু দিবে 1 কেজি পোলার চাল দিবে, মাসে 2টা সাবান দিবে, হয়তো তোমার 10টা কমলা দিবে, তুমি চাইতেছো 100টা কমলা কিনে খেতে পারবে না। কিন্তু এই যে অসঙ্গতি, চাহিদার সাথে মিল নাই মানুষের, সিদ্ধান্ত গ্রহণে অনিয়ম, সরকার যা বলবে তাই, এইখানে এই সিদ্ধান্তর হেরফের হওয়ার কোনো সুযোগ নাই, তুমি যতই বলো কাজ হবে না। জনগণের চাহিদার প্রতি গুরুত্ব কম, জনগণ চায় তোমার জেসমিন সাবান বা গন্ধরাজ সাবান এই টাইপের, কিন্তু সরকার গরু আর গাদা মার্কা সাবান, স্মেল ভালো না, যা উৎপাদন করে এইটা নিয়ে এই দুইটার মধ্যেই একটা তোমাকে নিতে হবে, কিনতে হবে। তোমার বিদেশ থেকে আমদানি করা ডাব সাবান, কসকো সাবান, অমুক সাবান, লাক্স সাবান এগুলো ব্যবহার করতে পারে, অর্থাৎ সরকার এগুলো নিয়ন্ত্রণ করে। জনগণের এইসব চাহিদা বা প্রয়োজন বা ভোগের ইচ্ছার গুরুত্ব থাকে না, এগুলো আমরা পড়ছি। প্রতিযোগিতা না থাকায় গুণগত মানের দ্রব্য উৎপাদিত হয় না, অর্থাৎ এই ধনতন্ত্র হলে 2-4-20টা সাবান ফ্যাক্টরি, কে কীভাবে কার চাইতে ভালো করবে প্রতিযোগিতা। কিন্তু সমাজতন্ত্রে যেটা হয় তোমার একটাই যদি কোম্পানি থাকে, একটাই কোম্পানি থাকে, সেই কোম্পানি সব দ্রব্য উৎপাদন করে, সেই ক্ষেত্রে তাহলে সরকারের 1টা বা 2টা কোম্পানি যা উৎপাদন করে যেভাবে সেটাই ভোগ করবে, বিকল্প নাই তো। তাহলে বিষয়টা এইরকম। আমরা এখানে এই জিনিসগুলো জানলাম, কিছু খারাপ দিকও জানলাম। এইবার যে আমরা প্ররোচিত বা পুঁজিবাদী পরিকল্পনা,
প্ররোচিত বা পুঁজিবাদী পরিকল্পনা, দেখো প্ররোচিত পরিকল্পনা, পুঁজিবাদী পরিকল্পনা বা একে বিকেন্দ্রিক পরিকল্পনা বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপরে বলছে এই পরিকল্পনা গণতান্ত্রিক দেশসমূহ গ্রহণ হয়। এই পরিকল্পনা উদ্যোক্তা স্বাধীনতা, ভোগকারীর স্বাধীনতা, হ্যাঁ, বাজার প্রক্রিয়ার স্বাধীনতা স্বীকৃত থাকে। অর্থাৎ এইখানে উপকরণের মালিক থাকে, সব কিছুর মালিক থাকে হচ্ছে ব্যক্তি। সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না, মালিক থাকে না। ব্যক্তি ইচ্ছা হইলেও তার যেই রকম কোম্পানি প্রয়োজন সে ওই রকম নিয়ম কানুন মেনে লাইসেন্স করে কোম্পানি করতে পারে, প্রতিষ্ঠান করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। হ্যাঁ, সে নিজের জমি থাকে যেহেতু এখানে উৎপাদন করে ভোগ করতে পারে, উৎপাদন করে বিক্রি করে অন্য জিনিস কিনে খাইতে পারে। অর্থাৎ উৎপাদনকারীরও স্বাধীনতা আছে, সে যা ইচ্ছে উৎপাদন করতে পারে, খাইতে পারে, আবার যা ইচ্ছা সে বাজার থেকেও কিনে খাইতে পারে, এগুলো স্বাধীনতা থাকে। তারপর বলছে বাজার প্রক্রিয়া স্বাধীনতা। বাজার প্রক্রিয়া কি একটু আগেই বলছি, হ্যাঁ, যে চাহিদা যোগানের দ্বারা দাম নির্ধারিত হবে, ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে দাম ঠিক করবে, বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা কিনবে, স্বাধীনতা আছে দুইজনেরই। হ্যাঁ, তবে এই এই স্বাধীনতা অবাধ নয়, এই স্বাধীনতা অবাধ নয়। অবাধ নয় বলতে রাষ্ট্র অনেক সময়, দেখো রাষ্ট্র কিছু কিছু সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে থাকে। হ্যাঁ, বিক্রেতা 200 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে চায়, মোবাইল কোর্ট নামায় দেয়, ম্যাজিস্ট্রেট নামে এদের ধরে জরিমানা করে, নানান রকমের হাঙ্গামা কিন্তু আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করে। আবার ট্রাকে করে ওই যে তোমার হচ্ছে চাল, হ্যাঁ, ডাল তেল এগুলা বিক্রি করে স্বল্প মূল্যে। এরকম ব্যবস্থা কিন্তু সরকার নেয়। তাহলে বলছে বাজার চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার প্রয়োজনীয় দাম নির্ধারণ, রেশনিং, হ্যাঁ, রেশনিং ব্যবস্থা, গরিব মানুষদের বিজিএফ কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে, গম দিচ্ছে, এগুলা কিন্তু করতেছে, এরকম ব্যবস্থা নিয়ে থাকে। মূলধন গঠন বৃদ্ধির জন্য পরিকল্পনা কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি। মূলধন গঠন মানে কি, অনেক টাকা ব্যবসা বাণিজ্য করার জন্য, দেশে মিল ফ্যাক্টরি করার জন্য মূলধন প্রয়োজন, এবং ব্যবসায়ীরা যাতে এই মূলধন গঠন করতে পারে। মূলধন গঠন কিভাবে হবে, তারা ব্যবসা করবে, হ্যাঁ, বিক্রয় করবে, সেখান থেকে লাভ করবে, পণ্য উৎপাদন করবে, বিক্রয় করে লাভ করবে, তাদের টাকা জমবে, এইটা দিয়ে আবার মিল ফ্যাক্টরি করবে, শ্রমিকরা সেখানে আবার অন্য শ্রমিকরা নিয়োগ পাবে, কাজ পাবে। বলছে যে এই ধরনের সহায়ক ভূমিকা সরকার পরিকল্পনা করে। দেখো, পরিকল্পনা কর্তৃপক্ষ সরকারি বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করে এইভাবে। হ্যাঁ, তারপরে দেখো এই যে করোনার সময় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি সহ নানান এদেরকে নানান প্রণোদনা কিন্তু সরকার দিচ্ছে আমাদের দেশে, দিয়ে উৎসাহিত করছে। হ্যাঁ, উপযুক্ত আর্থিক ও রাজস্ব নীতির মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করে, অনুৎপাদনশীল খাতে ব্যয় নিরুৎসাহিত করে। অনুৎপাদনশীল খাত মানে কি, হ্যাঁ, আর উৎপাদনশীল খাত মানে কি? উৎপাদনশীল হলে তুমি টাকা ব্যয় করলে, যেই খাতে ব্যয় করলে সেইখান থেকে আরও বেশি টাকা আসে। যদি কৃষিতে ব্যয় করো, এখানে ধান পান লাগাইলে সেইখান থেকে আবার তোমার ইনকাম আসতেছে। দোকানে লাগাইলে সেখান থেকে আসতেছে। গরু কিনলা, বাচ্চা হবে, দুধ বিক্রি করে আসতেছে। কিন্তু তুমি বাজার করে কিনে মজার মজার খায়া ফেললা, হ্যাঁ, মাছ মাংস, এটা কিন্তু উৎপাদনশীল না, কারণ এখান থেকে অতিরিক্ত আয় কিন্তু আসছে না। এই ব্যাপারগুলো অবশ্যই এইখানে ব্যক্তি স্বাধীনতার তোমার হচ্ছে সুযোগ আছে, এই নিচের দিকে সেই কথাই বলছে ওই ব্যক্তি স্বাধীনতার। দেখি আমরা পরের পেজে কি বলছে। হ্যাঁ, দেখো বলছে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে না। হ্যাঁ, প্ররোচিত পরিকল্পনার দ্বারা নির্দেশ আহ, আহ, না করেই প্ররোচিত পরিকল্পনার দ্বারা নির্দেশ ভিত্তিক পরিকল্পনার মতো অর্থনৈতিক সুফল লাভ করা যায়। অর্থাৎ আমরা বলছিলাম এই যে নির্দেশ ভিত্তিক বা সমাজতান্ত্রিক পরিকল্পনা, ওইখানে যেভাবে সরকার সব নিয়ন্ত্রণ করে এবং ভালো ফলাফল লাভ পাওয়া যায়, সেই রকম এইখানেও তোমার হচ্ছে কি পাওয়া যায়, এই যে আমরা এখন পড়তেছি প্ররোচিত বা তোমার হচ্ছে ধনতান্ত্রিক, এই যে বিকেন্দ্রীকরণ অর্থব্যবস্থা, পরিকল্পনা ব্যবস্থা, এই ব্যবস্থাতেও কার মতো নির্দেশ ভিত্তিক বা সমাজতান্ত্রিকের মতো উপকার পাওয়া যেতে পারে, সুফল পাওয়া যায়। বলছে এই পরিকল্পনায় ক্রেতা উদ্যোক্তার মধ্যে ভোক্তা উৎপাদনকারীর দুইটা গ্রুপ, দেখো, ক্রেতা উদ্যোক্তা। উদ্যোক্তা মানে যে উৎপাদন করে, আর ক্রেতা, উদ্যোক্তাই কিন্তু আবার বিক্রেতা। হ্যাঁ, তুমি উদ্যোগ নিয়ে পাট উৎপাদন করলা, তুমি বিক্রি করতে নিয়ে যাবা, তুমি বিক্রেতা, আর আমি কিনতে গেলে আমি ক্রেতা। বলছে ভোক্তা উৎপাদনকারী, এইভাবেও চিন্তা করা যায়, ভোক্তা আর উৎপাদনকারী। তুমি কলা উৎপাদন করছো, আমি কিনে যদি তোমার কাছ থেকে খাই, তুমি উৎপাদনকারী, আমি ভোক্তা। মধ্যে সহজে সমন্বয় সাধন এর কথা বলা হয়। অর্থাৎ এই অর্থনীতিতে প্ররোচিত বা ধনতন্ত্রে এইভাবে ক্রেতা বিক্রেতা নিজেদের মধ্যে, উৎপাদনকারী ক্রেতা নিজেদের মধ্যে সুসমন্বয় করে নেয়। বাজার চাহিদা সরবরাহের মধ্যে সমন্বয়ের কথা। অর্থাৎ চাহিদা বাড়বে, উৎপাদন বেশি করবে, চাহিদা কমে উৎপাদন কম করবে। এই যে ব্যাপারগুলা, চাহিদা যোগান কিভাবে বাড়ে কমে, এই ব্যাপারগুলা এইখানে গণতন্ত্রে ঘটে থাকে। কিন্তু প্রয়োজনীয় তথ্য উপাত্তের অভাবে কিন্তু অনেক সময় এইগুলার, এই যে আমরা যে নির্দেশ ভিত্তিক বা সমাজতন্ত্রে কিছু অসুবিধা পড়ছিলাম, এগুলো হচ্ছে অসুবিধার কথা চলে আসছে। দেখো পেঁয়াজ, হ্যাঁ, বলছে যে তাহলে
উৎপাদনকারী উৎপাদন করবে আর হচ্ছে ক্রেতা কিনবে, ভোগ করবে। কিন্তু বলছে যে এটা অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ নির্দেশমূলকে সরকার হিসাব রাখে কত কেজি পেঁয়াজ হচ্ছে, কতজন লোক কতটুকু করে খাবে পাবে, বা কতজন লোক কত কেজি পেঁয়াজ লাগবে সেইভাবে আগেই সরকার নিজেই পরিকল্পনা করে উৎপাদন করে ফেলে। কিন্তু এই প্ররোচিত বা ধনতন্ত্রের সমস্যা হলো সরকার নিজে তো কেন্দ্রীয়ভাবে এই পরিকল্পনা সূক্ষ্মভাবে করে না। হ্যাঁ, কারণ সরকার নিজে তো পেঁয়াজ উৎপাদন করে না, করে ব্যক্তি। হ্যাঁ, তুমি বলতে পারো সরকার তো ব্যক্তির কাছ থেকে শুনে আগেই বা নির্দেশ দিয়ে করাইতে পারে। হ্যাঁ, আমাকে বলছে 500 মণ পেঁয়াজ উৎপাদন করতে, আমি পারি নাই, আমার 300 মণ হয়েছে, আমি খেতে লাগাইছি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন জনগণকে এই শর্টেজটা কিভাবে মেকআপ করবে, শর্ট পড়ে যায়, তখন দাম বেড়ে যায়, সেটাই বলছে। এবং কত মণ পেঁয়াজ হইছে, কত মণ হওয়ার কথা ছিল, এগুলো সুন্দর ভালো হিসাব সরকারের কাছে থাকে না। গবেষণার অভাব, মানে কি কি কিভাবে এই পেঁয়াজ কম হয়েছে, তাহলে কিভাবে ভোগ কমানো যেতে পারে, আগের থেকেই খাওয়া কমায় দিয়ে কিছু সঞ্চয় করা যেতে পারে, এই ধরনের গবেষণাও থাকে না। হ্যাঁ, বাজারে হয় অতি উৎপাদন সমস্যা দেখা দেয় আমাদের, যেমন এইবার আলুর দাম কম উৎপাদন হওয়ার কারণে তোমার আলুর দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে। আবার অতি উৎপাদনে অনেক সময় আলুর দাম কমে যায়। এই সমস্যাগুলো হয়ে থাকে ধনতন্ত্রে, কিন্তু সমাজতন্ত্রে এই সমস্যা হয় না। কারণ কি, সমাজতন্ত্রে তো সরকার যদি উৎপাদন কম হয়েছে, যদি একটা ফ্যামিলিকে 2 কেজি করে আলু দিত, হ্যাঁ, মাসে এখন দিবে 1.5 কেজি করে, তাহলে এই সব ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ করার সিস্টেম আছে, অথবা উৎপাদন বাড়ায় দিবে। হ্যাঁ, সরকার এগুলা নিয়ন্ত্রণ নিজেই করে। আর এখানে যেহেতু বাজারে ক্রেতা বিক্রেতা উৎপাদনকারীরা নিয়ন্ত্রণ করতে যায়, এরা কি করে, কুক্ষিগত করে এই সমস্যাগুলো তৈরি হয়। হ্যাঁ, এটাই অর্থনীতিতে বাণিজ্য চক্র মানে বাণিজ্যের উত্থান পতন। হ্যাঁ, খারাপ অবস্থা হয়, ভালো অবস্থা হয়, এইরকম। মুদ্রাস্ফীতি মানে আমরা জানি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ধনী দরিদ্রের ব্যবধান, বৈষম্য সৃষ্টি হয়। হ্যাঁ, গণতন্ত্রে কিছু মানুষ ধনী হয়ে যাচ্ছে, কারণ গণতন্ত্রে তো অবাধ সুযোগ আছে মিল ফ্যাক্টরি করার। হ্যাঁ, নিজেদের মিল ফ্যাক্টরি থেকে আয় করে আরও ধনী হয়ে যাচ্ছে, আর গরিব মানুষ গরিবই থেকে যাচ্ছে। কিন্তু সমাজতন্ত্র বা নির্দেশমূলকে সেই সুযোগ নাই, কারণ কেউ তো মিল ফ্যাক্টরি করতে পারবে না, কারণ সব মালিকানা সম্পদের সরকারের। সুতরাং কেউ এইরকম অগাধ সম্পদের মালিক হইতে পারে না। আমাদের দেশের মতো যেরকম গরিব অনেক গরিব আর ধনীরা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক, এই এত ব্যবধান ওই সমাজতন্ত্রে বা নির্দেশমূলকে কিন্তু হয় না। তাহলে শেষ কথা হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের সাথে কোনো একক পরিকল্পনা নির্ভর না করে, হ্যাঁ, নির্দেশভিত্তিক বা প্ররোচিত, নির্দেশভিত্তিক মানে সমাজতন্ত্র আর গণতন্ত্র দুইটা মিলায়ও পরিকল্পনা নিতে পারে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। আর দুইটা মিলায়ে যদি নিয়ে নেয় তাহলে সেটা হয়ে যাবে মিশ্র পরিকল্পনা, মিশ্র অর্থনৈতিক পরিকল্পনা। তোমাদের এইখানে বইতে কিন্তু মিশ্র অর্থনৈতিক পরিকল্পনা নাই। কিন্তু যদি এই লাইনটার প্রেক্ষিতে যদি সৃজনশীল প্রশ্ন চলে আসে মিশ্র অর্থনৈতিক পরিকল্পনা, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা বলতে হবে যে ধনতন্ত্র এবং হচ্ছে বা প্ররোচিত এবং নির্দেশমূলক বা সমাজতন্ত্র, এই দুই ভাবধারার অর্থনৈতিক পরিকল্পনার সমন্বয়িত রূপই হলো তোমার মিশ্র অর্থনৈতিক পরিকল্পনা। এইটা কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, এবং পেছনে দুইটার বৈশিষ্ট্য ভালো মন্দ থেকে কিন্তু এইখানে মিলাই আমরা অ্যান্সার করতে পারি। এরপরে বলছে কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীকৃত পরিকল্পনা। হ্যাঁ, বিকেন্দ্রীয় পরিকল্পনা, কেন্দ্রীয়। হ্যাঁ, আমরা বিকেন্দ্রীয় আর কেন্দ্রীয় বলতে নতুন করে আর কিছু পড়ব না, আমাদের সেই ধারণা থেকেই। কেন্দ্রীয় বলতে হচ্ছে, দেখো আমরা বলছি যে সমাজতন্ত্রের সব কিছুর মালিক কে থাকে, কেন্দ্রীয় সরকার, সরকারই সব করে। অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাপারটাই হচ্ছে এই নির্দেশভিত্তিক বা সমাজতন্ত্রের সাথে যায়। আর বিকেন্দ্রিক ব্যাপারটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার করবে না, এটা তোমার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে দেশের। যেমন আমাদের দেশে যেমন এইখানে দেখো বিভিন্ন খাত আছে, কৃষি মন্ত্রণালয় দেখে, শিল্প মন্ত্রণালয় দেখে, শিল্প মন্ত্রণালয় আবার ক্ষুদ্র শিল্প, মাঝারি, কুটির শিল্প এগুলা দেখার জন্য। হ্যাঁ, বিসিক আছে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প দেখার জন্য, বড় শিল্প দেখার জন্য আলাদা দপ্তর পরিদপ্তর আছে। তারপরে দেখো এসএমইর জন্য ব্যাংকে আলাদা আছে একটা, শিশু নারী উন্নয়ন যুব উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, নারী শিশু উন্নয়নের জন্য হ্যাঁ মহিলা বিষয়ক মন্ত্রণালয়। এই যে ভাগ ভাগ করে দেওয়া, এটা হচ্ছে বিকেন্দ্রিক অর্থাৎ ধনতান্ত্রিক বা ব্যবস্থায় এই জিনিসগুলা থাকে। হ্যাঁ, তুমি বলতে পারো বাংলাদেশ তো স্যার ধনতান্ত্রিক না, এটা তো মিশ্র। হ্যাঁ, এই মিশ্রর দুইটা ভাগ, তো একটা হলো ধনতান্ত্রিক অংশ আর একটা হলো সমাজতান্ত্রিক অংশ। এই ভাগগুলা হচ্ছে এই যে ভাগ বিষয়গুলা, এগুলো হচ্ছে তোমার হ্যাঁ বাংলাদেশের মিশ্রর মধ্যে যে ধনতন্ত্রের অংশ সেইখানের অংশ। আর যদি বলো তাহলে সমাজতন্ত্রের অংশ কোনটা, এরকম 2-4টা সেক্টর আছে যেখানে সরকারের, যেমন
এই রেল সেক্টর হইতে পারে, যেটা সরকার উপর থেকেই তোমার এইখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করে, কি করবে না করবে নিচ থেকে হয়তো এই ক্ষেত্রে পরিকল্পনা বা পরামর্শ নেয় না। কিন্তু অন্যান্য বিষয়ে কৃষি, এইখানে কৃষকের কাছ থেকে পরামর্শ, ক্ষুদ্র শিল্পে বিসিকের থেকে পরামর্শ এইভাবে কিন্তু নেয়। বিষয়গুলো এইরকম। অর্থাৎ তাহলে কেন্দ্রীয় আর বিকেন্দ্রিক পরিকল্পনা, কেন্দ্রীয় বিকেন্দ্রিক পরিকল্পনা এই দুইটা কিন্তু আসলে আগের দুইটারই রূপ। কেন্দ্রীয় মানে হচ্ছে তোমার নির্দেশ ভিত্তিক, আর বিকেন্দ্রীয় মানে হচ্ছে তোমার হচ্ছে প্ররোচিত বা হচ্ছে ধনতান্ত্রিক। এই বিষয়গুলো এইখানে বলছে, এটা একটু পড়ে নিলেই তুমি পারবা। এখানে বলেও দেওয়া আছে যে নির্দেশমূলক সমাজতান্ত্রিক অর্থনীতির এটা হচ্ছে কেন্দ্রিক, এই কেন্দ্রীয়। আর এইখানে বলে দেওয়া আছে যে তোমার হচ্ছে এই নিচের এটা হচ্ছে তোমার বিকেন্দ্রিক বা প্ররোচিত বা ধনতান্ত্রিক। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা। আর হচ্ছে নেট থেকে তোমরা একটু রুশ বিপ্লব, বলশেবিক, হ্যাঁ এইগুলা, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এই বিষয়গুলা কি, জারতন্ত্র কি, জারতন্ত্রের সময় কিভাবে রাশিয়া চলতো, এই বিষয়গুলো তোমরা একটু নেট থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, এতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে।